ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ক্লাস 8-এর অস্থিত পৃথিবী যে পরবর্তী চ্যাপ্টারটি রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি, যদি আমি আগের দিন প্রথম একটা পার্ট সম্পর্কে আলোচনা করেছি, সেটা হচ্ছে ভূ অভ্যন্তর, সেখানে অ্যাস্ট্রোস্ফিয়ার বিষয়টাকে খুব ভালো করে বুঝিয়েছি। যদি এই ভিডিওটি মানে এখনই দেখছো, তাহলে কিন্তু আগে ওইটা দেখে এসো, তা না ছাড়া কিন্তু ওইটার সঙ্গে এটা রিলেটেড, ওইটা না দেখলে কিন্তু এটা বুঝতে পারবে না। তাই ওইটা আমি তোমাদের কাছে আশা করব যে তোমরা প্রত্যেকেই, যতজন ক্লাস 8-এর স্টুডেন্ট আছো, আশা করি তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো। এবং ক্লাস যে আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটাতে আমরা কিন্তু পরবর্তী যে পার্ট অস্থিত পৃথিবী সেই সম্পর্কে আলোচনা করব। তো অস্থিত পৃথিবী এর মানে কি? এটা যদি আমরা একটা অর্থ দেখতে চাই, আক্ষরিক অর্থ, অস্থিত মানে কি? মানে চঞ্চল, এটা স্থিত নয়, যে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। তাকে তো আমরা কারণ বাচ্চা ছেলেকে বলি না যে এই বাচ্চা ছেলেটা এক জায়গায় বসতে পারে না, এটা চঞ্চল বাচ্চা ছেলে একদম। তাহলে এই চঞ্চল চঞ্চল পৃথিবী এক কথায়। তো পৃথিবী হঠাৎ চঞ্চল কেন বলা হয়েছে? তার কারণ হচ্ছে পৃথিবী যে আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছে। এখন এই 460 কোটি বছর আগে যখন পৃথিবীর সৃষ্টি হয়, গল্পের মতন শোনো, 460 কোটি বছর আগে যখন পৃথিবীর সৃষ্টি হয়, তখন কিন্তু আজকের যে 5টি বৃহৎ মহাসাগর পৃথিবীতে অবস্থান করছে, সেই 5টি মহাসাগর কিন্তু সেই টাইমে ছিল না। ঠিক আছে? সেই টাইমে একটাই মহাসাগর ছিল। হ্যাঁ, তার কি নাম আমরা জানবো, এবং তার পরবর্তী সেই টাইমে কি কি মহাদেশ ছিল সেই সম্পর্কে আজকে আমরা টোটাল ডিসকাশন করব। তো পৃথিবী যখন সৃষ্টি হয়, সেই টাইমে পৃথিবী একটা আগ্নেয়গোলা ছিল। সেই আগ্নেয়গোলা থেকে আস্তে আস্তে ঠান্ডা হতে হতে, শীতলীকরণ হতে হতে, হ্যাঁ, মেঘ সৃষ্টি হয়, এবং বাষ্প হতে হতে পরবর্তীকালে যখন বৃষ্টিপাত হয়, তখন সেখানে মহাসাগরের সৃষ্টি হয়। এবং আস্তে আস্তে যে উঁচু ল্যান্ডগুলি থাকে, সেগুলি আস্তে আস্তে জুড়ে মহাদেশ গঠন করে। এখন এই ল্যান্ডগুলিকে আজকে যেটা পৃথিবী, বর্তমান পৃথিবী যদি আমি দেখি, সেই বর্তমান পৃথিবী দেখতে অনেক টাইম, একটা ম্যাপ নিয়ে আসি। এই যে আজকের যে বর্তমান পৃথিবী, এখানে উত্তর আমেরিকা, এখানে দক্ষিণ আমেরিকা, এটা আফ্রিকা, এটা ইউরোপ, এপাশে এশিয়া, এখানে দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়া। এই যে দেশগুলি আজকে ভাগ হয়ে রয়েছে, সব মহাদেশগুলি, সরি, তো এই মহাদেশগুলি যে ভাগ হয়ে রয়েছে, এই মহাদেশগুলি আগে কেমন ছিল? এই মহাদেশগুলি ছিল আগে একসঙ্গে, যাকে আমরা বলতাম কি? প্যানজিয়া। যাকে কি বলতাম? প্যানজিয়া। এটা বলতাম প্যানজিয়া। এই প্যানজিয়া আর এর চারদিকে যে মহাসাগর, এই চারদিকে মহাসাগরকে বলতাম হচ্ছে প্যানথালাসা। তখন পৃথিবীতে একটাই মহাসাগর ছিল, তাকে আমরা বলতাম হচ্ছে প্যানথালাসা। ঠিক আছে? একটা বলতাম প্যানজিয়া, একটা বলতাম প্যানথালাসা। তো এই প্যানজিয়া এবং প্যানথালাসা, আশা করি কি তোমাদের বোঝা গেল যে মহাদেশগুলি যখন পৃথিবী সৃষ্টির সময়, যখন মহাদেশগুলি একসঙ্গে ছিল, তখন তাকে বলতাম, আজ থেকে এটা বলতে পারো যে আজ থেকে 25 থেকে 30 কোটি বছর আগে, যখন এই পৃথিবী সৃষ্টির সময় যখন মহাদেশগুলি একসঙ্গে ছিল সৃষ্টি পর্যায়ে আর কি, তখন তাকে আমরা বলি প্যানজিয়া। এই প্যানজিয়ার চারিদিকে যে ভূখণ্ডগুলি, যেগুলি জল দ্বারা পূর্ণ আর কি, যেখানে জল রয়েছে বেশি, এই ভূখণ্ডের চারপাশে, তাকে আমরা বলছি হচ্ছে প্যানথালাসা। ঠিক আছে? এই প্যানজিয়া অর্থ কি? প্যানজিয়া, প্যান শব্দের অর্থ হচ্ছে সমগ্র। প্যান শব্দের অর্থ সমগ্র। ঠিক আছে? এর অর্থ হচ্ছে সমগ্র। এখন আর জিয়া, এই জিয়া শব্দের অর্থ কি? জিয়া শব্দের অর্থ হচ্ছে মহাদেশ। তাহলে প্যান শব্দের অর্থ সমগ্র, জিয়া শব্দের অর্থ হচ্ছে মহাদেশ। তাহলে প্যানজিয়া বলতে আমরা সমগ্র মহাদেশকে বোঝাই। একইভাবে এখানেও তাই, প্যান শব্দের অর্থ হচ্ছে সমগ্র, থালাসা এই শব্দের অর্থ হচ্ছে মহাসাগর। তাহলে সমগ্র মহাসাগরকে একসঙ্গে আমরা বলছি প্যান থালাসা। বেশ, এখন এই প্যানজিয়া প্যানথালাসা হঠাৎ করে ভাগ হয়ে গেল, এখন আর নেই কেন? তার কারণ হচ্ছে পৃথিবী আমরা জানি কি, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, এবং পৃথিবীর একটি কক্ষপথ রয়েছে,
যার সঙ্গে সে ৬৬.৫ কৌণিক হেলে কিন্তু অবস্থান করছে। এখন এই যে যখন পৃথিবী তার অক্ষের চারপাশে যখন লাট্টুর মতন ঘুরতে ঘুরতে যখন সূর্যকে প্রদক্ষিণ করছে, তখন কি হয়? তখন পৃথিবীর মধ্যে দুটো বল কাজ করে। একটা হচ্ছে জোয়ারীয় বল বা জোয়ারি বল, আর একটা হচ্ছে কি বৈষম্যমূলক অভিকর্ষজ বল। এই দুটি বলের জন্যই মহাসাগর কিন্তু একে অপর থেকে আলাদা হয়ে যায়। বর্তমানে আজকে যে পৃথিবী, সেই পৃথিবীর যে ম্যাপ, এখন একটু আগে যে দেখালাম ম্যাপটা, সেই ম্যাপটা কিন্তু সৃষ্টি হয়েছে, এটা বর্তমান পৃথিবীর ছবি। আজ থেকে যদি আমি 25-30 কোটি বছর আগে চলে যাই আমি, তখন আমি দেখবো কি সমগ্র মহাদেশগুলি একসঙ্গে ছিল এবং মহাসাগরগুলি একটাই ছিল। এই এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে এই প্যানথালাসা, যেটা সমগ্র মহাদেশগুলি একসঙ্গে রয়েছে, এটাকে প্রশান্ত মহাসাগরের প্রাইমারি লেভেল বলা হয়। ঠিক আছে? প্রশান্ত মহাসাগর যে আমাদের পৃথিবীর বৃহত্তম মহাসাগর, সেই প্রশান্ত মহাসাগরের একে কি বলা হয়? প্রাইমারি লেভেল। মানে এটা প্রশান্ত মহাসাগরের সূচনা আর কি। তো তো কিভাবে এরা আলাদা হয়, মহাসাগর কিভাবে আলাদা হয়েছে? মহাসাগরগুলি আলাদা হয় তার কারণ হচ্ছে, একটা হয় জোয়ারি বল, একটা হয় জোয়ারি বল, ঠিক আছে? আর একটা হয় কি বৈষম্যমূলক অভিকর্ষ। এই জোয়ারি বল জিনিসটা কি? জোয়ারি বল মানে হচ্ছে, আমরা যদি সমুদ্রের ধারে বেড়াতে যাই, সেখানে দেখি আমরা জোয়ার ভাটা হয়, চাঁদ সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা ঘটে, আমরা জানি। মরা কাঁটাল, ভরা কাঁটাল, ঠিক আছে? হ্যাঁ, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, এই বিষয়গুলো আমরা পড়বো ভবিষ্যতে আরো। হ্যাঁ, তো এখন যদি ওই বিষয়গুলো বলতে যাই তাহলে এখন ভিডিও বহুত বড় হয়ে যাবে, তাই যেটুকু দরকার সেটুকু আমার বলবো। তো এই জোয়ারি বল দ্বারা যখন চাঁদ সূর্যের মিলিত আকর্ষণে যখন পৃথিবীর যে প্রান্তের জল ফুলে ওঠে, হ্যাঁ, অর্থাৎ অন্য প্রান্তের জল কমে যায় এবং যে যা চাঁদ বা সূর্য যার সামনে থাকে, পৃথিবীর যে অংশের সামনে থাকে, সেই অংশের জল ফুলে ওঠে। এই জোয়ারি বলের জন্য কি হয়, এই মহাদেশগুলির উপর একটা টানের সৃষ্টি হয়, যার কারণে এদের মাঝখানে মাঝখানে ফাটলের সৃষ্টি হয় এবং এরা একে অপর থেকে দূরে সরে যায়। ঠিক আছে? এইটা গেল জোয়ারি বল। এবার বৈষম্যমূলক অভিকর্ষ। আমরা জানি পৃথিবীর সব জায়গায় বেগ কিন্তু সমান নয়। পৃথিবীর যেমন করে একটা যদি আমি সাইকেলের রিং দেখি, একটা সাইকেলের রিং যদি হয়, মনে করো এটা একটা সাইকেলের রিং, ঠিক আছে? এটা একটা সাইকেলের রিং। এখন এই সাইকেলের রিংটাতে যদি আমি দেখি, এইখানে এই চাকার বিটগুলোতে এইখানে গতিবেগ সব থেকে বেশি হবে সাইকেলটার, নাকি সাইকেলের যে মানে চাকার মাঝখানটাতে এখানে গতিবেগ বেশি থাকবে? অবশ্যই যেখানে চাকার বিট, সেখানে দেখবে সাইকেলের চাকার গতিবেগটা সব থেকে বেশি হয়। একইভাবে পৃথিবীর যে মাঝখান, অর্থাৎ এই যে এই জায়গাটা, এক মিনিট জাস্ট, পৃথিবীর যে মাঝখান, এই মাঝখান বরাবর কিন্তু এই মাঝখান অর্থাৎ নিরক্ষরেখা বরাবর, এই মাঝখান বরাবর কি হয়, সব থেকে গতিবেগ বেশি, প্রায় ১৬৮০ কিলোমিটার প্রতি ঘন্টা এখানেকার গতিবেগ। যত উপরের দিকে উঠবো, তত আস্তে আস্তে আমার কিন্তু গতিবেগ কমতে থাকবে। মেরু বিন্দুতে একদম কিন্তু আমার, একদম যেখানে মেরু বিন্দু, সেখানে আমার 0 কিলোমিটার প্রতি ঘন্টাতে এসে চলে আসবে। অর্থাৎ আমার সেখানে তো মুভমেন্ট, বিন্দু মানে কি একটা ডট, এখানে কি মুভমেন্ট হবে, তাই না? একটা ফ্যান যখন ঘুরবে, ফ্যানের ব্লেডের চারপাশে যে মুভমেন্টটা হয়, ফ্যানের মাঝখানে কি সেই মুভমেন্টটা হয়? সেই মুভমেন্টটা হয় না, অনেক কম মুভমেন্ট হয়। ঠিক একইভাবে পৃথিবীর মেরুতে সব থেকে গতিবেগ কম, এবং আস্তে আস্তে যত আমরা নিরক্ষীয় অঞ্চলের দিকে যাব, তত আমার গতিবেগ বেশি। বেশ, তাহলে এই বৈষম্যমূলক অভিকর্ষ জিনিসটা কি? না, পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গতিবেগ আলাদা হওয়ার জন্য, বিভিন্ন প্রান্তে গতিবেগ আলাদা হওয়ার জন্য কি হয় না, আমাদের এক বিভিন্ন মহাদেশের উপর বিভিন্ন রকম জোয়ারি বল কাজ করে, বিভিন্ন রকম টার্ন কাজ করে, যার জন্য কিন্তু একটা ফাটলের সৃষ্টি হয়, যার কারণে মহাদেশগুলি একে অন্যের কাছ থেকে আলাদা হয়ে যায়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস একটু বলে রাখা ভালো, যে
প্যানজিয়া এবং প্যানথালাসা এই জিনিসটাকে আমরা অন্যভাবেও চিনি। কিভাবে চিনি? একটা হয় গন্ডোয়ানা ল্যান্ড, একটা হয় অঙ্গারা ল্যান্ড বা লরেসিয়া ল্যান্ড। গন্ডোয়ানা ল্যান্ড কোনটা? গন্ডোয়ানা ল্যান্ড মানে হচ্ছে এই যে, একটু অন্য কালিতে আমি দেখাই, অনলি ফর মহাদেশগুলির জন্য, হ্যাঁ, কন্টিনেন্ট যেগুলো আছে এই মহাদেশগুলির জন্য হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। কোনো রকম কিন্তু মহাসাগর ইনক্লুড নেই এর ভেতরে, শুধুমাত্র মহাদেশগুলিকে নিয়ে। কি হয়, এইখান থেকে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা, এই কটা হচ্ছে কি আমার গন্ডোয়ানা ল্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে গন্ডোয়ানা, সরি, গন্ডোয়ানা ল্যান্ড। ঠিক আছে, আচ্ছা, অঙ্গারল্যান্ড কাকে বলা হয়? অঙ্গারল্যান্ড হচ্ছে কোনটা না, উত্তর আমেরিকা, অর্থাৎ উত্তর আমেরিকা, ইউরেশিয়া, এটাকে আমরা ইউরোপ এবং এশিয়া আলাদা আলাদা ভাবে বলতে পারি অথবা একসঙ্গেও বলতে পারি। এইখানটা থেকে এই যে একদম পুরো এই সাইডটা হয়ে গেল কি আমার লরেশিয়া বা অঙ্গারল্যান্ড। এখন এই গন্ডোয়ানা ল্যান্ড এবং অঙ্গারল্যান্ড, দক্ষিণ ভাগটাকে বলা হয় হচ্ছে প্যানজিয়ার দক্ষিণ অংশকে বলা হয় হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। যার মধ্যে যদি কোশ্চেন আসে পরীক্ষায় যে গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে কোন কোন মহাদেশ অন্তর্ভুক্ত ছিল, তখন আমি কি বলবো? আন্টার্কটিকা ছিল, সাউথ আমেরিকা ছিল, আফ্রিকা ছিল, হ্যাঁ, আমাদের ভারত ছিল, অস্ট্রেলিয়া ছিল, এছাড়া আরেকটা জায়গা ছিল মাদাগাস্কার বলে, আফ্রিকার, বর্তমানে আফ্রিকার পাশে দেখবে এই জায়গা করে অবস্থান করছে। হ্যাঁ, এই জায়গা করে মাদাগাস্কার দ্বীপটি কিন্তু অবস্থান করছে। এই মাদাগাস্কার একসময় আফ্রিকারই অংশ ছিল। তো এই মাদাগাস্কার, এই 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 কটা দেশ মিলে হচ্ছে আমাদের গন্ডোয়ানা ল্যান্ড। গন্ড নামে একটা উপজাতি এখানে বসবাস করতো, সে তার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে গন্ডোয়ানা ল্যান্ড। ঠিক আছে, এখন লরেশিয়া এবং এই ওপর দিকটাকে বলা হচ্ছে লরেশিয়া বা অঙ্গারল্যান্ড। এখন এই প্যানজিয়া প্যানথালাসা, তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে বিষয়গুলি কি, লরেশিয়া বা অঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড কি, বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। এরপর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এখানে দুটি তত্ত্ব উঠে আসে এবার, যে মহাদেশগুলি আলাদা হয়ে গেল কি করে। আজকের যে বর্তমান পৃথিবীর যে ম্যাপ, সেখান থেকে এই যে মহাদেশগুলি একসঙ্গে ছিল তার পার্থক্য কিভাবে সৃষ্টি হলো, তার কারণ হচ্ছে এই যে আমি বললাম জোয়ারি বল এবং বৈষম্য অভিকর্ষ, মূলত এই দুটো কারণ। এখানে দুটো সূত্রপাত, দুজনের প্রবক্তা, মানে দুজন বৈজ্ঞানিক এই দুটি তত্ত্বের উপর ভিত্তি করে, মানে দুটি তত্ত্ব দেন মেনলি। তত্ত্ব দুটি কি দেন? একটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি, একটা হচ্ছে মহাসঞ্চারণ থিওরি বা মহাসঞ্চারণ তত্ত্ব, যেটা ক্লাস 8 এর বইয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া কোবারের মহিকার তত্ত্ব আছে। হ্যাঁ, এইগুলো বিষয়গুলি আছে, কিন্তু এত আমার দরকার নেই। বেশ, এখন এই মহাসঞ্চারণ তত্ত্ব আর প্লেট টেকটনিক থিওরি অর্থাৎ পাঁচ সংস্থান তত্ত্ব, এই দুটো তত্ত্ব সম্পর্কে আমরা জানবো। তো মহাসঞ্চারণ তত্ত্ব জিনিসটা কি? মহাসঞ্চারণ তত্ত্ব, মহি মানে কি? মহাদেশ। সঞ্চার মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে মহাদেশগুলি এক স্থান থেকে অন্য স্থানে যায় সেটা হচ্ছে মহাসঞ্চারণ তত্ত্ব। 1910 সালে, কত সাল বললাম? 1910, ভূবিজ্ঞানী এফ.বি. টেলর বলে একজন ছিলেন। ঠিক আছে, মনে রাখো, এটা তোমাদের বইয়ে যদি নেই। এফ.বি. টেলর বলে একজন ছিলেন, তিনি প্রথম মহাসঞ্চারণ তত্ত্বের ধারণা দেন। প্রথম মহাসঞ্চারণ তত্ত্বের ধারণা দেন কত সাল বললাম? 1910। ঠিক আছে, এরপর 1912 সালে, এবার তোমরা বলবে স্যার বইয়ে তো অন্য কিছু পড়েছি। বলবো, একটু ওয়েট করো। এরপর 1912 সালে কি হয়?
1910 সালে তাহলে কি হলো, এফ.বি. টেলর হলো। 1910 সালে অ্যালফ্রেড ওয়েগনার, তোমাদের বই যেটা আছে অ্যালফ্রেড ওয়েগনার বা অ্যালফ্রেড ওয়েগনারও বলতে পারো, এই অ্যালফ্রেড ওয়েগনার পরবর্তীকালে মহিষসঞ্চরণ তত্ত্বের একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম বর্ণনা দেন এবং তাকেই মহিষসঞ্চরণ তত্ত্বের জনক বলা হয়। প্রথম কিন্তু এফ.বি. টেলর বলে একজন ছিলেন, এফ.বি. টেলর, ঠিক আছে। এই এফ.বি. টেলর এবং মহিষসঞ্চরণ তত্ত্ব অ্যালফ্রেড ওয়েগনার ইনি স্পষ্ট ধারণা দিতে পারেননি, তাই এনার তত্ত্ব গ্রহণ কার্য করা হয়নি। 1912 সালে অ্যালফ্রেড ওয়েগনার আসেন, তিনি কি করেন, তিনি এই মহিষসঞ্চরণ তত্ত্বের একদম পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা দেন, তাই তাকে মহিষসঞ্চরণ তত্ত্বের জনক বলা হয়। এখন এই মহিষসঞ্চরণ তত্ত্ব কিভাবে বুঝবো, কিভাবে মহাদেশগুলি সঞ্চরণ ঘটেছে? এই যে এই দুটি বলের মাধ্যমে মহাদেশগুলি সঞ্চারণ ঘটেছে। এবং কি কি দেখে বোঝা যায়? এখানে বোঝা যায় যে জীবাশ্মগত প্রমাণ দেখে বোঝা যায়, হ্যাঁ, ওই যে গ্লসোপটেরিস, মেসোসরাস এই ধরনের যে প্রাণীগুলি ছিল, হ্যাঁ, এই প্রাণীগুলি থেকে তাদের জীবাশ্ম থেকে দেখা যায়, জলবায়ুগত প্রমাণ পাওয়া যায়, জিগসফিড থেকে প্রমাণ পাওয়া যায়। জিগসফিড জিনিসটা কি? জিগসফিড মানে হচ্ছে মহাদেশগুলি খাঁজে খাঁজে লেগে যাওয়া বা একসঙ্গে লেগে যাওয়া। অর্থাৎ একটা ম্যাপ নিয়ে আসে, 1 মিনিট। জিগসফিড হচ্ছে, দেখো, দক্ষিণ আমেরিকার এই জায়গাটা, দক্ষিণ আমেরিকার এই জায়গাটা যদি আমি আফ্রিকার এই জায়গার সঙ্গে লাগিয়ে দিই, ম্যাচ করছে না? আফ্রিকার এই উপকূলটার সঙ্গে দক্ষিণ আমেরিকার এই জায়গাটা, তাহলে আমরা কি বুঝছি? দক্ষিণ আমেরিকার এখান থেকে এই জায়গাটা থেকে এই জায়গাটাতে কোনো এক সময় আমাদের ইয়ে ছিল, দক্ষিণ আমেরিকা ছিল। এই দেখো ছবিটা বুঝতে পারছো? দক্ষিণ আমেরিকা আমাদের আফ্রিকার কোনো এক পাশে কোনো এক সময় ছিল। ঠিক একইভাবে উত্তর আমেরিকা এবং এই যে ইউরোপের এই অংশটাতে, এই হাডসন বে, যেখানে হাডসন উপসাগর রয়েছে, এই জায়গায় এই নরওয়ে, সুইডেন, এই সাইডগুলো, স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশগুলো এখানে কোনো এক সময় ছিল। এই ভারত ছিল আমাদের এই আফ্রিকার অংশ। এই যে দেখো মাদাগাস্কার দ্বীপ, ওই যে বললাম, মাদাগাস্কার দ্বীপ, ওই যে বললাম যে আমাদের ইয়ে হয়েছিল যখন আমাদের গন্ডোয়ানা ল্যান্ড হয়, মাদাগাস্কার দ্বীপ, এই মাদাগাস্কার দেশটা হচ্ছে এখান থেকে আফ্রিকা থেকে এসেছে। এই ভারত আমাদের একসময় আফ্রিকার অংশ ছিল, এখান থেকে ছিটকে এখান থেকে সরে সরে চলে যেয়ে আজকে এখানে মেরেছে। এই জায়গায় আমাদের যে ইউরেশিয়া প্লেটটা রয়েছে, এই ইউরেশিয়া প্লেটের সঙ্গে ভারতীয় প্লেটটা আঘাত করে, যার জন্যে আজকে এই জায়গায় হচ্ছে বড় বড় হিমালয় সৃষ্টি হয়েছে, মাউন্ট এভারেস্ট সৃষ্টি হয়েছে। এখানে কোনো এক সময় টেথিস সাগর ছিল, ঠিক আছে। এগুলো আরো হায়ার, যখন উঁচু ক্লাসে যখন উঠবো তখন আরো ভালোভাবে জানবো, হ্যাঁ। আজকে এইটুকুই জেনে রাখো আপাতত। বেশ, নেক্সট টপিক হচ্ছে, আচ্ছা বেশ, তো দেখলে বর্তমানে কিরকম কিভাবে সরেছে, এই জিগসফিড পাজেল বলা হয় একে, ঠিক আছে। তো এইভাবে মহাদেশগুলি আস্তে আস্তে সঞ্চারণ ঘটে। এরপর আসি পাঁচ সংস্থান তত্ত্ব। পাঁচ সংস্থান তত্ত্ব বিষয়টা কি? আমরা আগের দিন শিয়াল সীমা নিয়ে অনেক আলোচনা করেছি, অ্যাস্ট্রোস্ফিয়ার নিয়ে অনেক আলোচনা করেছি, ঠিক আছে। এই শিয়াল এবং সীমাস্তর অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর যখন ভাসছে, তখন কি হয়, এরা একে অপরের সঙ্গে সংঘর্ষ লাগে। সংঘর্ষ লাগার জন্যে কোনো কোনো জায়গায় নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হয়, কোনো কোনো জায়গায় কোনো কোনো ভূমিরূপ ধ্বংসপ্রাপ্ত হয়, আবার কোনো কোনো জায়গায় কোনো রকম কোনো ভূমিরূপই উৎপাদন হয় না বা উৎপন্ন হয় না, ঠিক আছে। যেমন কি, যেমন আমরা কি জানতে পারি যে তোমাদের যে আমাদের যে কি বলবো এটাকে, পাঁচ সংস্থান তত্ত্বের যিনি জনক, তাকে বলা হয় কে, কে জনক বলো? পিচো। পিচোকে, ফরাসি ভূবিজ্ঞানী পিচো, তাকে বলা হয় পাঁচ সংস্থান তত্ত্বের জনক। এখানে যেমন এফ.বি. টেলর প্রথম মহিষসঞ্চরণ তত্ত্বের আমার ধারণা দেন, তেমনি পাঁচ সংস্থা তত্ত্বের প্রথম ধারণা দেন হচ্ছে জে.টি. উইলসন। তোমাদের বই দেবে উইলসন বলে একজন আছেন, ঠিক আছে। উইলসন প্রথম হচ্ছে এই পাঁচ সংস্থান তত্ত্বের ধারণা দেন। তার পরবর্তী কি হয়,
পার্কার ও ম্যাকিঞ্জি বলে দুজন বৈজ্ঞানিক আছেন, তারা দুজন মিলে ধারণা দেন। তার পরবর্তীকালে আমাদের পিচো এবং মর্গ্যান বলে দুজন বৈজ্ঞানিক আছেন, তারা দুজন মিলে পাঁচ সংস্থান তত্ত্বের ধারণা দেন। এই টোটাল 5 জন বৈজ্ঞানিকের মধ্যে পিচোর ধারণা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং সব থেকে বেশি যুক্তিযুক্ত ছিল বলেই পিচোর ধারণাকে পাঁচ সংস্থান তত্ত্বের জনক বা পিচোকে পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয়। আশা করি তোমাদের এতটা অবধি ক্লিয়ার হয়েছে। আমি এইটুকু আশা রেখে চলছি যে আগের দিন তোমরা যারা ক্লাস 8-এর স্টুডেন্ট মেনলি রয়েছে তারা আগের ভিডিওটি অবশ্যই দেখেছো, তবেই কিন্তু শেয়াল সীমা বিষয়গুলি বুঝতে পারবে। ঠিক আছে, অ্যাস্ট্রোনস্ফিয়ার কি হঠাৎ করে শুরু করে দিলাম, হ্যাঁ, তবে কিন্তু বুঝতে পারবো। বেশ, তাহলে প্যানজিয়া প্যানথালাসা কমপ্লিট, আমার মহিষঞ্চরণ তত্ত্ব বোঝা গিয়েছে, পাঁচ সংস্থান তত্ত্বটা আমরা এখন প্রবেশ করেছি। বেশ, তাহলে আমার জনককে ফরাসি ভূবিজ্ঞানী পিচো, পিচোকে বলা হয় হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্বের পিচো। এই পিচোকে বলা হয় পাঁচ সংস্থান তত্ত্বের জনক। বেশ, এখন এই পাঁচ সংস্থান তত্ত্বের 3 প্রকার পাতের কথা উল্লেখ করা যায়। কি কি? একটা হচ্ছে বড় পাত, একটা হচ্ছে মাঝারি পাত, একটা হচ্ছে ছোট ছোট পাত বা ক্ষুদ্র পাত। বড় পাত কোনগুলো? পৃথিবীতে 7টা বড় পাত আছে। অনেক বইয়ে 6টা থাকতে পারে, সেটা ভুল আছে, 7টাই বড় পাত আছে। 8টি মাঝারি পাত এবং অসংখ্য ছোট ছোট পাত বা 20টি ছোট ছোট পাত রয়েছে। ঠিক আছে, তো 7টা যে বড় পাত রয়েছে সেই বড় পাতগুলির নাম তোমাদের অবশ্য মনে রাখতে হবে। কি কি পাত রয়েছে আমি মুছে দিচ্ছি। একটা রয়েছে প্রশান্ত মহাসাগরীয় পাত। 2, নর্থ আমেরিকা পাত। 3, সাউথ আমেরিকান পাত। পরীক্ষায় তো তাহলে আমি এখানে ডট ডট দিচ্ছি বলে তুমি আবার পরীক্ষায় ডট ডট দিয়ে দিও না, তাহলে নাম্বারটা কিন্তু ডট ডট হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের আফ্রিকান পাত। 5 নাম্বার হচ্ছে আন্টার্কটিকা পাত। 6 নাম্বার হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় পাত। 7 নাম্বার হচ্ছে ইউরেশিয়া পাত। ইউরেশিয়া পাত। তো এই গেল হচ্ছে টোটাল তোমার 7টা পাতের নাম। হ্যাঁ, প্রশান্ত মহাসাগরীয় পাত, নর্থ আমেরিকা পাত, সাউথ আমেরিকা পাত, হ্যাঁ, আফ্রিকান পাত, আন্টার্কটিকা পাত, ইন্দো অস্ট্রেলিয়ান এবং ইউরেশীয় পাত। কথা প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, ইন্দো অস্ট্রেলিয়ান যে পাতটা রয়েছে, ইন্দো অস্ট্রেলিয়া পাত, এটাকে অনেক বইয়ে ভারতীয় পাতও থাকতে পারে। ঠিক আছে, সেটা কোনো প্রবলেম নয়, তোমাদের বইয়ে ভারতীয় পাত আছে, ভারতীয় পাতই করবে। তাছাড়া ইন্দো অস্ট্রেলিয়ান পাত লিখলেও কিন্তু মাস্টারে নাম্বার কাটবে না, কোনো চাপ নেই। বেশ, এইবার আসি কি যে তোমার 7টা বড় পাত হয়ে গেল, 8টা মাঝারি পাত, এগুলো দরকার নেই। এগুলো ফিলিপাইন পাত হয়, স্কোরিয়া পাত হয়, ক্যারিবিয়ান পাত হয়। হ্যাঁ, এই সমস্ত ছোট ছোট 8টা মাঝারি পাত আছে। হ্যাঁ, তোমার এগুলো অতটা তোমাদের নাম মনে রাখার দরকার নেই। আর 20টা
ছোট ছোট 8টা মাঝারি পাত এবং 20টি ছোট ছোট পাত রয়েছে। এবার আমি চলে আসবো পাত সীমানা জায়গাতে। পাত সীমানাটা কি? তো 3 প্রকার পাত সীমানার কথা আমরা এখানে পড়ব। কি কি পাত সীমানার কথা পড়ব? একটা হচ্ছে অভিসারী পাত সীমানার কথা পড়ব, একটা হচ্ছে অভিসারী, ঠিক আছে, একটা হচ্ছে অপসারী, আর একটা হচ্ছে নিরপেক্ষ। এই 3 প্রকার পাতের কথা কিন্তু পাত সীমানার কথা আমরা পড়ব। পাত সীমানা মানে হচ্ছে দুটো পাতের একদম ধার অঞ্চল বা সংঘর্ষপূর্ণ অঞ্চলকে বলা হয় হচ্ছে পাত সীমানা অঞ্চল। অর্থাৎ এখানে একটা ধরো এই যে এই জায়গাটা হচ্ছে পাত সীমানা অঞ্চল, একটা পাতে একটা পাত দেখতে পাচ্ছ, এই মাঝখানে এই রেখাটা হচ্ছে পাত সীমানা অঞ্চল। এখানে এই জায়গাটা বুঝতে পারছো, এই জায়গাটা হচ্ছে পাত সীমানা অঞ্চল। এই এই দুটো রেখার মধ্যে এই মাঝখানে রেখাটা বুঝতে পারছো, মাঝখানটা, এই মাঝখানে রেখাটা এটা হচ্ছে পাত সীমানা অঞ্চল, ঠিক আছে। পাত প্রান্ত মানে দুটো, একটা পাতের চারপাশকে পাত প্রান্ত বলা হয়, কিন্তু পাত সীমানা হচ্ছে, বারবার বলছি, একটা পাতের চারপাশকে বলা হয় হচ্ছে, ফোকাস প্লিজ, একটা পাতের চারপাশকে বলা হয় হচ্ছে পাত প্রান্ত। হ্যাঁ, পাতের ধার মানেই হচ্ছে পাত প্রান্ত। পাত সীমানা মানে হচ্ছে দুটি পাতের সংঘর্ষপূর্ণ এরিয়া বা দুটি পাতের যেখানে সংঘর্ষ হচ্ছে সেই লাইনটাকে বলা হয় হচ্ছে পাত সীমানা অঞ্চল, এইটাকে বলা হয় হচ্ছে পাত সীমানা অঞ্চল। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। বেশ, অভিসারী অপসারী নিরপেক্ষ, এই অভিসারী পাতের একটা অন্য অন্য নাম আছে, যেমন একটি ছেলেকে আমরা ঘরে একরকম, ঘরে একটা নাম থাকে, স্কুলে একটা নাম থাকে, হ্যাঁ, পাড়ার লোকজন অন্য একটা নামে ডাকে, তেমনি এদেরও কিছু দু তিনটে করে নাম আছে। কি কি নাম আছে? অভিসারী পাত সীমানা অঞ্চল। অভিসারী পাত সীমানা অঞ্চল কাকে বলে প্রথমে একটু জানবো। একটু দাঁড়াও। অভিসারী পাত সীমানা অঞ্চল কাকে বলে প্রথমে জানবো। তো এই অভিসারী পাত সীমানা অঞ্চল মানে হচ্ছে যেখানে দুটি পাত, অর্থাৎ এই যে এইটা, এই ছবিটা দেখো, দুটি পাত একে অপরের কাছে আসছে, কাছে এসে কি হচ্ছে, সংঘর্ষ করছে। আমরা জানি কি, যে মহাদেশীয় পাতের থেকে মহাসাগরীয় পাত হালকা, এটা হচ্ছে আমার মহাদেশীয় পাত, মহাদেশীয়, আর এটা আমার মহাসাগরীয়। একটা আমার মহাদেশীয় পাত, একটা আমার মহাসাগরীয় পাত। আমরা জানি কি, মহাসাগরীয় পাতটা ভারী হয় এবং মহাদেশীয় পাতটা হালকা হয়। তাই মহাসাগরীয় পাতটা দেখো নিচে নেমে গেছে। এই লাল কালারের এই স্তরটা কি নাম? কি নাম? অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস অ্যাস্থেনোস্ফিয়ার, এই স্তরটার নাম হচ্ছে কি, আমার অ্যাস্থেনোস্ফিয়ার। তো এই অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের মধ্যে দেখো মহাসাগরীয় পাতটা কিন্তু ঢুকে গেছে, মহাদেশীয় পাতটা কিন্তু তার উপরে অবস্থান করছে। এখন যেখানে মহাদেশীয় এবং মহাসাগরীয় পাত একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, সেই জায়গাতে বিশাল ভূমিকম্প প্রবণ অঞ্চল হবে। হ্যাঁ, এখানে কি উঠতে পারে, এখানে ভঙ্গির পর্বত উঠতে পারে। ভঙ্গির পর্বত মানে কি হচ্ছে, ভঙ্গির পর্বত মানে কি, ভঙ্গির পর্বত মানে হচ্ছে যে পর্বতের ভাঁজ থাকে, অর্থাৎ এরকম 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 করে ভাঁজ থাকে, তাকে আমরা বলি হচ্ছে ভঙ্গিল পর্বত। ভঙ্গিল কথার অর্থ মানে হচ্ছে ভাঁজ, অর্থাৎ যেই পর্বতের ভাঁজ থাকে তাকে আমরা বলছি ভঙ্গিল পর্বত। এখানে কি হচ্ছে, এটা ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে। ভঙ্গিল পর্বত, এখানে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে, যার কারণে দুটো পাত সংস্থান তত্ত্ব এরিয়াতে নতুন ভূমিরূপ সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই ভঙ্গিল পর্বত গঠনকালে কি হয়, প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়, অনেক কিছু ধ্বংস হতে পারে। হ্যাঁ, একে আমরা এই অভিসারী পাত সীমানা অঞ্চল, মেনলি অভিসারী পাত সীমানা অঞ্চলকে আমরা ধ্বংসাত্মক পাত সীমানা অঞ্চল বলতে পারি। কিন্তু এমন নয় যে সবসময় ধ্বংস হবে, পর্বত গ্রহণ হতে পারে। যদি মাঝখানে, তখনই পর্বত সৃষ্টি হবে,
তার মাঝখানে অবশ্যই আমার মহীখাত থাকতে হবে। এখন মহীখাত জিনিসটা কি? মহীখাত জিনিসটা একটা অন্য বিষয়। হ্যাঁ, তোমাদেরকে এত বলতে গেলে তো অনেক মানে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। হ্যাঁ, মহীখাত বিষয়টা হচ্ছে তা একটু ছোট করে বলে দিই। দুটি পাতের মাঝখানে ধরো এরকম দুটি পাত আছে। এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা একটা পৃথক প্লেট, এটা একটা পৃথক প্লেট। এই প্লেটের মাঝখানে এখানকার যে ক্ষয়িত অংশ, এগুলো এখানে একটা অবনত স্থান আছে। অবনত স্থান মানে নিম্নভূমি। এখানে এসে জমছে এই প্লেটের ক্ষয়িত অংশগুলো, অর্থাৎ পরিবাহী কাদা এখানে এসে জমছে। দুটো প্লেট যখন একে অপরের সঙ্গে কাছে আসবে না, তখন কি হবে? এরা যখন সংঘর্ষ ঘটবে, তখন মাঝখানের পলিটা এরকম করে ভাঁজ খেয়ে উঠে যাবে। ঠিক একইভাবে এরকম ভাবে ভাঁজ খেয়ে কিন্তু উপরে উঠে যাবে। এভাবে ভঙ্গির প্রকৃতি গঠন করবে। যদি কোনো রকম পলি না থাকে, যদি শুধুমাত্র দুটো পাত একসঙ্গে সংঘর্ষ হয়, তাহলে কিন্তু সেখানে কি হবে? ধ্বংসাত্মক প্রবণতা থাকবে এবং সেখানকার যে সমস্ত জীবকুল থাকবে তারা মারা তারা মারা যেতে পারে এবং সেখানে যে ভূমিরূপ থাকবে সেগুলো ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু যদি মাঝখানে যদি এরকম পলি থাকে, কি বললাম? মাঝখানে যদি এরকম পলি থাকে, সেই পলির কারণে কিন্তু আমাদের নতুন পর্বত সৃষ্টি হতে পারে। যেমন কি? যেমন উদাহরণ যদি দেখি আমরা ভারতের হিমালয় পর্বত দেখব। হিমালয় পর্বত সৃষ্টি হচ্ছে তেথিস সাগর থেকে। আমাদের দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা দেখব। আন্দিজ পর্বতমালাও কিন্তু আমাদের আমেরিকান প্লেটের সঙ্গে হচ্ছে প্যাসিফিক প্লেট বা প্রশান্ত মহাসাগরীয় প্লেটের সঙ্গে সংঘর্ষের ফলে ওইখানে কিন্তু ওখানকার পলি উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করেছে। হুম এহলে এই দুটো হচ্ছে ভঙ্গিল পর্বত উদাহরণ। আশা করি বোঝা গেছে ভঙ্গিল পর্বত জিনিসটা কি। বেশ, প্রাচীন যদি এরকম বলা হয়, ভারতবর্ষের বা পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? একটা হবে আমাদের আরাবল্লী হবে ভারতের। আমি আরাবল্লী কদিন আগে আরাবল্লী যে ধ্বংস করে দেওয়া হবে আরাবল্লীর বনভূমিগুলি এবং তার সঙ্গে উদ্ভিদ আরাবল্লীর পাহাড়গুলোকে, সে সরকার থেকে যে একটা প্রস্তাব উঠেছিল যে 100 মিটারের নিচে 100 মিটারের নিচে যে পাহাড়গুলি সেগুলি ভেঙে দেওয়া হবে। হ্যাঁ, তাতে কিন্তু অনেকটাই ক্ষতি হবে। তাই হোক, যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো। এমন নয় দেখতেই হবে, দেখে আসতে পারো যদি ইচ্ছা হয়। বেশ, কতটুকু বললাম? হ্যাঁ, একটা হয় ইয়ে অবধি হয় আমার আরাবল্লী পর্বত, আর পৃথিবীর সাপেক্ষ হবে উড়াল পর্বত বা ইউরাল পর্বত, যেটা ইউরোপ এবং এশিয়ার মাঝখানে রয়েছে। ঠিক আছে, ওই উড়াল পর্বত বা ইউরোপ পর্বত, এই ইউরোপের যে উড়াল পর্বত সেই উড়াল পর্বতটা। তো কি হয়েছে? এর পরবর্তী আসি হচ্ছে অপসারী পাতসীমানা অঞ্চল। অপসারী পাতসীমানা মানে হচ্ছে দুটো পাত যখন একে অপরের থেকে দূরে সরে যায়। এখানে দেখতে পাচ্ছ একটা পাত এদিকে দূরে সরে যাচ্ছে, একটা পাত এদিকে দূরে সরে যাচ্ছে। মাঝখানের ম্যাগমাটা তখন কি হবে? অর্থাৎ কি হবে? একটা ফাটল সৃষ্টি হবে। ফাটল সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে এখানকার যে ম্যাগমা, সেই ম্যাগমাটা উঠে এই যে এক মিনিট এখানকার যে ম্যাগমা, সেই ম্যাগমাটা কি হবে? ওপর দিকে উঠবে এবং এইখানে উঠে এগুলোতে উঠে কি হবে? এরকম করে শৈলশিলা গঠন করবে। ঠিক আছে, এরকম করে শৈলশিলা গঠন করবে। তাহলে নতুন ভূমিরূপের সৃষ্টি হলো। একে আমরা বলছি হচ্ছে, ওই জন্য আমরা একে বলি গঠনকারী পাতসীমানা অঞ্চল। অপসারী পাতসীমানা অঞ্চলকে আমরা বলে থাকি গঠনকারী পাতসীমানা অঞ্চল। এই যে নতুন ভূমিরূপের সৃষ্টি হলো, যেমন আমাদের মধ্য আটলান্টিক শৈলশিলা সৃষ্টি হয়েছে ঠিক এই পদ্ধতিতে। ঠিক আছে, মাঝখানটা ফেটে গেছিল, সেখান থেকে ম্যাগমা ভূপৃষ্ঠে উঠে এরকম শৈলশিলা বানা হচ্ছে কি অনেকগুলি পাহাড় যদি পরপর সারিবদ্ধভাবে অবস্থান করে, সেগুলিকে বলা হয় যে শৈলশিলা। এই শৈলশিলা অবস্থান করেছিল, যেগুলি ম্যাগমা দ্বারা ভূপৃষ্ঠে অ্যাস্থনোস্ফিয়ারে যে ম্যাগমা, সেটা ভূপৃষ্ঠে উপরে উঠে এরকম পাহাড়ের সৃষ্টি করেছে। এটাকে বলা হয় গঠনকারী। অভিসারী পাতসীমানা অঞ্চলকে বলা হয় হচ্ছে আমাদের বিনাশকারী পাতসীমানা অঞ্চল বা ধ্বংসাত্মক পাতসীমানা অঞ্চল। আচ্ছা, আরেকটা পাতসীমানা অঞ্চল যেটা হয় সেটা হচ্ছে নিরপেক্ষ পাতসীমানা অঞ্চল। নিরপেক্ষ পাতসীমানা অঞ্চল কি? দুটি পাত যখন পাশাপাশি এক স্থান থেকে পাশাপাশি যখন একে অপরকে ক্রস করছে, দেখো একটা পাত নিচের দিকে নামছে, একটা পাত ওপর দিকে উঠছে। এখন যখন পাশাপাশি এরকম সাইড বাই সাইড যখন ক্রস করে একে অপরকে, তখন কি হয়? এখানে মৃদু ভূমিকম্প লক্ষ্য করা যায়। যদি দুটি পাতের মধ্যে ধরো গ্যাপ 2 থেকে 3 সেন্টিমিটার, অর্থাৎ
একটা পাত আছে, ধারটা হচ্ছে এরকম, একটা পাতের ধার হচ্ছে এরকম। এই মাঝখানের যে গ্যাপটা, এই মাঝখানের গ্যাপটা দেখা গেল কি 2 থেকে 3 সেন্টিমিটার। তাহলে কিন্তু ভূমিকম্প অনুভূত হবে। যদি এখন গ্যাপটা মোটামুটি 3 থেকে 4 ফুটের হয়ে যায়, সেখানে কিন্তু নিরপেক্ষ পাতসীমানা অঞ্চলে সেইভাবে ভূমিকম্প লক্ষ্য করা যায় না। যখন এই 2 থেকে 3 সেন্টিমিটার গ্যাপটা হবে, তখন এখানে একটা ফাটল সৃষ্টি হবে, লম্বা মতন একটা চ্যুতির সৃষ্টি হবে পৃষ্ঠের উপরে, চ্যুতি বা ফাটলের সৃষ্টি হবে। যেমন আমাদের কি যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম চ্যুতির নাম কি, তাহলে আমরা বলবো সান আন্দ্রিজ চ্যুতি। এই সান আন্দ্রিজ চ্যুতি কিন্তু এই নিরপেক্ষ পাতসীমানা অঞ্চলে, অর্থাৎ একটা পাত উপর দিকে ঘুরছে, একটা পাত নিচে দিকে নামছে, বা সাইড বাই সাইড যখন দুটো পাত একে অপর থেকে সরে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি হচ্ছে এই নিরপেক্ষ পাতসীমানা অঞ্চল। এই জায়গাটাকে বলা হয় নিরপেক্ষ পাতসীমানা অঞ্চল। বোঝা গেল কি বলতে চাইছি আমি? যেমন কি সান আন্দ্রিজ চ্যুতি, সান আন্দ্রিজ চ্যুতি, ঠিক আছে, এই নিরপেক্ষ পাতসীমানা অঞ্চলে সৃষ্টি হয়েছে। আচ্ছা, গন্ডোয়ানাল্যান্ড, অঙ্গারল্যান্ড নিরপেক্ষ পাতসীমানা অঞ্চল। আমাদের ভঙ্গিল পর্বত, 7টা বড় পাত এবং 7টা মাঝারি পাত, এই 8টা মাঝারি পাত, 20টি ছোট ছোট পাত, হ্যাঁ, তার সঙ্গে আমাদের অপসারী পাতসীমানা অঞ্চল, অভিসারী পাতসীমানা অঞ্চল। আবার একটা কথা একটু ভালো করে মনে রাখো, অভিসারী পাতসীমানা অঞ্চল মানেই কিন্তু আমার হচ্ছে এমন নয় সব সময় যে সব সময় এখানে কিন্তু ভঙ্গিল আমাদের কোনো না কোনো পর্বত এখানে গড়ে উঠছে, বা এমন আমি ভাববো না যে অভিসারী পাতসীমানা অঞ্চল মানে, তো আমরা জানি আমাদের বইতে লেখা আছে অভিসারী পাতসীমানা অঞ্চল মানে হচ্ছে গঠনকারী আমাদের বিনাশকারী পাতসীমানা অঞ্চল বা ধ্বংসাত্মক পাতসীমানা অঞ্চল। কিন্তু এখানে ভঙ্গিল পর্বত কেন গড়ে উঠছে? ওই যে বোঝালাম মহীখাত, এই মহীখাত আমি পরে আবার এটাতে যদি মহীখাত নিয়ে বলতে চাই অনেকটা বড় কনসেপ্ট হয়ে যাবে। মহীখাত একটা মনে রাখো, দুটো পাতের মধ্যবর্তী অবনমিত স্থান। এই যে মধ্যবর্তী অবনমিত স্থান, যেখানে কি হয়, যেখানে দুটো পাতের ক্ষয়িত অংশগুলি জমা হয়। এরপরে কি হয়, ক্রমাৎকালে যখন পাত দুটি যখন একে অপরের কাছে চলে আসে না, একে অপরের কাছে চলে আসে, তখন যখন প্রেসার হয়, হ্যাঁ, প্রেসার দুটি যখন প্রেসারের সৃষ্টি হয়, তখন এখানকার পলি ভাঁজ খেয়ে ওপর দিয়ে উঠে যায়, যে কারণে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। যার কারণে আমাদের হিমালয় সৃষ্টি হয়েছে। হিমালয় হচ্ছে তেথিস সাগরের পলি থেকে সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতমালা। তা কিভাবে প্রমাণ পাওয়া যায়? তা জীবাশ্ম থেকে প্রমাণ পাওয়া যায় যে আমাদের এই অভিসারী পাশ্চিমানা অঞ্চল বরাবর আমাদের হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে সামুদ্রিক খাত কিভাবে সৃষ্টি হয়। আমরা জানি যে মহাসাগর মানে মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত, দুটির মধ্যে মহাসাগরীয় পাত সব থেকে বেশি ভারী হয়, এটা আমরা জানি। এখন মহাসাগরীয় পাত, যদি এটা দেখো মহাসাগরীয় পাতটা কিন্তু নিচে নেমে গেছে, মহাদেশীয় পাতটা কিন্তু ওপরে উঠে রয়েছে। ঠিক যদি বিপরীত অবস্থা হয়, অর্থাৎ বিপরীত অবস্থা কি না, একটা মহাদেশীয় একটা মহাসাগরীয় হতে পারে, বা দুটোই মহাসাগরীয় হতে পারে। যখন মহাদেশীয় পাতটাকে ওর ঠেলে নামিয়ে দেবে, মহাসাগরীয় পাতটা যখন উপরে চেপে যাবে, অর্থাৎ একটা পাত ধরো এইখানে চেপে রাখো, এটা দেখা, এই প্লাস প্লাস চিহ্ন যেটা দিয়েছি, এটা দেখা গেল কি এটা হচ্ছে আমার মহাসাগরীয় পাত। মহাসাগরীয় পাত, এবং এটা দেখা গেল আমার মহাদেশীয় পাত। এই মহাসাগরীয় পাতটা যখন নিচে নেমে গেছে মহাদেশীয় পাতের থেকে, তখন কি হয়, তখন সমুদ্রে অনেক সময় কি হয়, এটাতে এটা দেখানো যাবে না, এটা দেখানো যাবে না, এটাতে হচ্ছে কি, আমি আচ্ছা বলে দিচ্ছি এটা জিনিসটা কি, যে মহাসাগরীয় পাতটা যখন মহাদেশীয় পাতকে যখন চেপে নামিয়ে দেয়, হ্যাঁ, এরকম হতে পারে, বা দুটো পাত যখন একে অপরের সঙ্গে সংঘর্ষ লাগার ফলে কিন্তু একটি অপরটির উপর না চেপে দুটো যখন একসঙ্গে ব্যান্ড হয়ে যায়, অর্থাৎ এই যে এখানে দেখো একটা পাতের উপর একটা পাত চেপে গেছে এই জায়গাটাতে, কিন্তু এই জায়গাটা কিন্তু একটা পাতের উপর একটা পাত চেপে গেছে,
কিন্তু এই জায়গায় কিন্তু দুটো পাতই কিন্তু ব্যান্ড হয়ে গেছে, একটা জায়গায় এসে কিন্তু দুটো পাতই ব্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, এরভাবে একটা কার্ভের সৃষ্টি হয়। দুটো পাত যখন একবার ধাক্কা লাগে এইভাবে একটা কার্ভের সৃষ্টি হয়। এইখানেই আমার সৃষ্টি হচ্ছে মহাসাগরীয়, এই যে খাঁজটা সৃষ্টি হয়ে গেল, একেই বলা হয় হচ্ছে মহাসাগরীয় খাত সৃষ্টি হয়। এটা মেইনলি অভিসারী পাতসীমানা অঞ্চলে দেখা যায়। অভিসারী পাতসীমানা অঞ্চলে এরকম মহাদেশীয় এবং মহাসাগরীয় প্লেটের সংঘর্ষ হতে পারে, বা দুটি মহাসাগরীয় প্লেটও হতে পারে, যার ঘনত্ব একই, হ্যাঁ, বা ঘনত্ব কম বেশি হতে পারে, সেক্ষেত্রে কোনো পার্থক্য নেই। সেখানে কিন্তু আমার কি হবে না, আমার সামুদ্রিক খাত দেখা যাবে। আশা করি তোমাদের ক্লিয়ার, ভঙ্গিল পর্বতের কনসেপ্ট ক্লিয়ার, সমস্ত পাত সংস্থান তত্ত্বের কনসেপ্ট ক্লিয়ার, প্যানজিয়া প্যান্থোলাসের কাকে বলা হয় ক্লিয়ার, গন্ডোয়ানাল্যান্ড অঙ্গারল্যান্ড এই যে নতুন টপিক বলেছি, এটাও একটু মনে রাখার চেষ্টা করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক করে দিও এবং একটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং ভালো করে তোমরা এই বিষয়টিকে রিভাইজ করো। একবার না হলে যদি আমার মনে হচ্ছে স্পিড বেশি লাগছে, স্পিডটাকে একটু কম করে দেখতে পারো। যদি মনে হচ্ছে স্পিড কম লাগছে, তাহলে স্পিডকে ইউটিউবে দেখার ক্ষেত্রে স্পিডকে 2x বা 1.5x বা 1.25x করেও দেখতে পারো। আপাতত এইটুকুই থাক, রিভাইজ করো প্রত্যেকে। ধন্যবাদ সকলকে।